আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা কথা বলবো এসএসসি পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 2 নিয়ে। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে গতি। আমরা এই গতি অধ্যায়ের যে যে টপিকগুলো নিয়ে কথা বলবো, দেখো সেগুলো লেখা আছে। আমরা গতি ও স্থিতি নিয়ে কথা বলবো, দেন বিভিন্ন প্রকার গতি নিয়ে কথা বলবো। সরল রৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি, সরল স্পন্দন গতি বা দোলন গতি। দেন আমরা কথা বলবো রাশি নিয়ে। তো চলো আমরা শুরু করি। গতি ও স্থিতি। আমরা প্রথমে কথা বলবো গতি আর স্থিতি নিয়ে। আচ্ছা, গতি বলতে আমরা সাধারণত কি বুঝি? আমরা কোনো কিছুকে কখন গতিশীল বলি? যখন সেই বস্তু বা সেই জিনিসটা অবস্থান পরিবর্তন করে, তখন বলি না, এ গতিশীল অবস্থায় আছে। আর যদি অবস্থান পরিবর্তন না করে, এক জায়গায় স্থির অবস্থায় থাকে, তাহলে আমরা বলি যে গতিশীল অবস্থায় নেই, এই স্থির স্থির অবস্থায় আছে। দেখো, এর সংজ্ঞাটা কেমন হবে? এই সংজ্ঞাটা হচ্ছে, একটা প্রসঙ্গ কাঠামো থাকবে বা প্রসঙ্গ বিন্দু থাকবে। হ্যাঁ, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে সাথে কোনো কিছুর অবস্থান পরিবর্তন হওয়া। অবস্থান পরিবর্তন হলে সেক্ষেত্রে গতিশীল হবে। আর যদি এর উল্টাটা হয়, অর্থাৎ অবস্থান পরিবর্তন না হয়, এর উল্টা ঘটনাটা ঘটে, তাহলে সেটা হবে স্থিতি। অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে সাথে কোনো কিছুর অবস্থান পরিবর্তন না হওয়া। পরিবর্তন না হওয়া, এটা হবে আমাদের স্থিতি। এখন আমাদের বুঝতে হবে প্রসঙ্গ কাঠামোটা কি। প্রসঙ্গ কাঠামোটা কি, মনে করো এই জায়গায় এটা একটা রাস্তার ধার, এখানে একটা খুঁটি আছে, এই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো। তোমার রাস্তার ধার, এটা রাস্তার ধারের এক সাইডে তোমার এক বন্ধু বসা অবস্থায় আছে। কিছু দূরে তোমার এক বন্ধু হাঁটছে। কিছু দূরে একটা বন্ধু হাঁটছে এবং আর একটা বন্ধু বসে আছে। এখন তুমি এই যে এখানে একটা খুঁটি আছে না, এই খুঁটির সাপেক্ষে বা এই খুঁটির এই এখানে একটা বিন্দু ধরো, এই নিচে এই বিন্দুর সাপেক্ষে তুমি মানে এখান থেকে দেখছো যে এই বন্ধু বসে আছে এবং এই বন্ধু হাঁটছে। তাহলে কোথা থেকে হিসাব করছো তুমি? এই জায়গা থেকে, এই জায়গা থেকে। এই বন্ধু বসে আছে, এই বন্ধু হাঁটছে, এইটা যেই বিন্দুর সাপেক্ষে তুমি হিসাব করছো, সেই বিন্দুটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। সেই বিন্দুটাই কি? প্রসঙ্গ কাঠামো। তাহলে এটা হলো আমাদের প্রসঙ্গ কাঠামো। এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। এখন দেখো, এর আরেকটা সংজ্ঞা আছে, সেটা আমরা একটু পরে দিচ্ছি। 10 সেকেন্ড পরে ঘটনাটা কি ঘটবে? তুমি এখন এই মুহূর্তে দেখছো যে বসা আছে একজন আর একজন হাঁটছে। 10 সেকেন্ড পরে কি হবে? 10 সেকেন্ড পরে দেখছো যে এই বন্ধু এখানে আছে। এটা এটা হলো 10 সেকেন্ড আগের ঘটনা। হ্যাঁ, এইটা আর এইটা, এটা হলো 10 সেকেন্ড আগের ঘটনা। এখন 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে তুমি কি দেখছো? তোমার যেই বন্ধু বসা অবস্থায় ছিল সে বসা অবস্থায় আছে, এবং যেই বন্ধু হাঁটছিল সে অবশ্যই আরো কিছু দূরত্ব যাবে, তাই তো? আরো কিছু দূরত্ব যাবে না সে? মনে করো এতটুকু গেছে, এতটুকু গেছে 10 সেকেন্ড পরে। তাহলে দেখো তো আমার এখানে একটু দেখো, এই বিন্দুর সাপেক্ষে আমরা যদি হিসাব করি, এর অবস্থানটা কি চেঞ্জ হয়েছে না একই আছে? 10 সেকেন্ড আগে যেখানে ছিল এই জায়গায় ছিল, 10 সেকেন্ড পরেও সে একই জায়গায় আছে না? তার মানে এর অবস্থানটা কোনো চেঞ্জ হয়েছে বলো তো? সময়ের সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামো, এই যে প্রসঙ্গ কাঠামো, এর সাপেক্ষে এই যে বসা যে বন্ধু ছিল তার কোনো অবস্থানে চেঞ্জ হয়েছে? হয়নি।
যেখানে ছিল সেখানে আছে, তার মানে যে বন্ধু বসা অবস্থায় ছিল সেটা স্থিতিশীল। আবার দেখো, তোমার যেই বন্ধু হাঁটছিল, এই যে 10 সেকেন্ড পরে সে এতটুকু এতটুকু অবস্থান পরিবর্তন করেছে, দেখো 10 সেকেন্ড পরে সে এতটুকু অবস্থান পরিবর্তন করেছে, তার মানে এখানে অবস্থান পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে। এবং এই বিন্দু থেকে তুমি হিসাব করেছো, এই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, এই জায়গা থেকে দেখছো এর এতটুকু দূরত্ব পরিবর্তন হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে বন্ধু হাঁটছিল সেই বন্ধু গতিশীল, কারণ সে অবস্থান পরিবর্তন করেছে। এখন দেখো, আমরা প্রসঙ্গ কাঠামোর আরেকটা সঙ্গ কিভাবে দিতে পারি। আমরা যে বিন্দুর সাপেক্ষে কোনো কিছু গতি গতি অবস্থান পরিবর্তন করলে তো গতি, আর অবস্থান পরিবর্তন না করলে স্থিতি, তারপরে গতি এবং স্থিতি বর্ণনা করতে পারি, সেই বিন্দুকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। সেই বিন্দুকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোকে একটা স্থির বিন্দু ধরে নেওয়া হয় যে কোনো হিসাবের ক্ষেত্রে, গতি স্থিতি বর্ণনার ক্ষেত্রে বা কোনো কিছুর অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা বিন্দুকে প্রসঙ্গ কাঠামো ধরে নিতে হয়, নাহলে তো গতি স্থিতি বর্ণনা করা যাবে না। ওকে, যেমন তুমি হাঁটছো এইভাবে, তোমার 10 মিটার দূরে আরেকজন বন্ধু হাঁটছে, একইভাবে হাঁটছো, তাহলে তোমার সাপেক্ষে তোমার বন্ধুর অবস্থান কিন্তু চেঞ্জ হচ্ছে না। ও হাঁটছে, তুমি হাঁটছো, অবস্থান কিন্তু চেঞ্জ হচ্ছে না। অবস্থান চেঞ্জ হওয়া লাগবে, ভিতরে গ্যাপ বাড়া লাগবে বা কমা লাগবে, তাহলে সেটা অবস্থান পরিবর্তন। আর ভিতরের গ্যাপ যদি একই রকম থাকে তাহলে তার অবস্থানটা পরিবর্তন হচ্ছে না, একটার সাপেক্ষে আরেকটা, তাই না? এখন দেখো, গতিশীল থাকলেই আমরা তাকে গতি বলতে পারবো না। কিভাবে একটু দেখে চলো। মনে করো একটা গাড়ি, একটা প্রাইভেট মনে করো, এখানে তুমি আছো, এই গাড়িতে তোমার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আছে, তোমার বন্ধুর বেগ 10 মিটার পার সেকেন্ড। এখন এর মানে কি? এই 10 মিটার পার সেকেন্ড মানে কি? 10 মিটার ভাগ হচ্ছে 1 সেকেন্ড, তাই তো? 10 মিটার ভাগ হচ্ছে 1 সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে, প্রত্যেক সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে। এখন দেখো, এদের ভিতরের গ্যাপটা মনে করো 5 মিটার। কত মিটার? 5 মিটার। আচ্ছা, যখন আমরা তার পরবর্তী সেকেন্ডে হিসাব করব, এটা হলো প্রথম সেকেন্ডে এই অবস্থায় আছে। যখন দ্বিতীয় সেকেন্ডে হিসাব করব, দ্বিতীয় সেকেন্ডেও এ কত মিটার যাবে? 10 মিটার যাবে। এও কত মিটার যাবে? 10 মিটার যাবে। তাহলে দ্বিতীয় সেকেন্ডে, এটা প্রথম সেকেন্ডে, এখন যদি দ্বিতীয় সেকেন্ডে হিসাব করো, দ্বিতীয় সেকেন্ডে কি হবে? এও 10 মিটার যাবে, এও 10 মিটার যাবে, এও 10 মিটার যাবে। এই ভিতরের গ্যাপটা ওই 5 মিটারই থাকছে কিনা? ভিতরের গ্যাপটা কমাতে হলে বা বাড়াতে হলে এদের কম বেশি যাওয়া লাগবে। এও যদি 10 যায়, এও যদি 10 যায়, তাহলে তো এই ভেতরের গ্যাপটা পরিবর্তন হচ্ছে না, একই থাকছে। তারপরের 1 সেকেন্ড হিসাব করো, তৃতীয় সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডেও সে কত মিটার যাবে? প্রত্যেক সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, তাহলে তৃতীয় সেকেন্ডেও 10 মিটার যাবে, এই গাড়িটাও 10 মিটার যাবে, তাই তো? এই গাড়িটাও 10 মিটার যাবে। তাহলে 10 মিটার গেল, এও 10 মিটার সরে গেল, এ 10 মিটার এদিকে আগিয়ে গেল, আর এ 10 মিটার এদিকে সরে গেল। তাহলে অ্যাবসলিউটলি এদের ভিতরের যে দূরত্বটা সেটা 5 মিটারই না রয়ে গেল। তাহলে বেগ যদি সমান হয়, তুমি দেখতে পাচ্ছ তাদের মধ্যবর্তী যে দূরত্বটা, সেই মধ্যবর্তী যে গ্যাপটা বা মধ্যবর্তী দূরত্বটা কোনো চেঞ্জ হচ্ছে না একটার সাপেক্ষে আরেকটার। এর সাপেক্ষে এর মধ্যবর্তী দূরত্ব, এর সাপেক্ষে এর মধ্যবর্তী দূরত্ব, এর সাপেক্ষে এর মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ নেই কোনো, একই। তাহলে এই ক্ষেত্রে কি গতিশীল অবস্থা হলো? যদিও গাড়ি দুইটা গতিশীল ছিল, বাট গতিশীল হয়েছে একটা সাপেক্ষে আরেকটা। এখন যদি আমরা একটু অন্যভাবে দেখি বিষয়টা, মনে করো একটা গাড়ি বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, আরেকটা গাড়ির বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন লক্ষ্য করো, এ প্রত্যেক সেকেন্ডে 12 মিটার ভাগ 1 সেকেন্ড, এটা কত? 10 মিটার ভাগ 1 সেকেন্ড।
এদের ভিতরে গ্যাপ কিন্তু সেই ধরলাম 6 মিটার। কত মিটার? 6 মিটার। এখন লক্ষ্য করো, এ কিন্তু প্রত্যেক সেকেন্ডে 12 মিটার যাচ্ছে, আর এ কত মিটার যাচ্ছে? 10 মিটার। এবার লক্ষ্য করো একটু, এটা ছিল প্রথম সেকেন্ডে, হ্যাঁ। এখন যদি আমরা দ্বিতীয় সেকেন্ডে হিসাব করি, দ্বিতীয় সেকেন্ডেও সে কত মিটার যাবে বলো? প্রত্যেক সেকেন্ডে 12 মিটার যাচ্ছে, মানে দ্বিতীয় সেকেন্ডেও কত যাবে? 12 মিটার যাবে। আর এ তো 10 মিটার যাবে, তাই তো? কত মিটার যাবে? 10 মিটার। লক্ষ্য করো, একটু একটু লক্ষ্য করো, এ কি এর দিকে 2 মিটার এগিয়ে গেল না? এ গেছে 12, এ গেছে 10, তার মানে এর দিকে এইটি 2 মিটার এগিয়ে গেছে। তাহলে এখন মধ্যবর্তী যে গ্যাপটা সেটা কত? এই যে মধ্যবর্তী গ্যাপ, সেটা হলো 4 মিটার। এখন তৃতীয় সেকেন্ড যদি আমরা আবার হিসাব করি, এ আবার সেই 12 মিটার যাবে তৃতীয় সেকেন্ডে। তাহলে এদের আর এ কত মিটার যাবে? এ যাবে হচ্ছে 10 মিটার, তাই না? 10 মিটার। এবার লক্ষ্য করো, এদের যে গ্যাপটা, এদের ভিতরে যে গ্যাপটা, সেটা এখন কত হবে? এ না আরো 2 মিটার এগিয়ে গেল এর দিকে, এই 10-এর দিকে না আরো 2 মিটার এগিয়ে গেল। তাহলে এখন যে দূরত্ব সেটা হবে কিন্তু 2 মিটার। তাহলে তুমি লক্ষ্য করো, লক্ষ্য করো এখানে এদের ভিতরে গ্যাপটা, এই যে গ্যাপটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। তাহলে যে ভিন্ন বেগে থাকে দুইটা গাড়ি এবং একই দিকে চলমান থাকে, তাহলে একটার সাপেক্ষে আর একটা গতিশীল। আর দুইটা গাড়ি দুইটা গাড়ি একই দিকে গতিশীল, একই বেগে গতিশীল, তাহলে সেই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী দূরত্ব কোনো চেঞ্জ হয় না। সেই কারণে ওই দুইটা গাড়ি একটা আরেকটার সাপেক্ষে স্থিতিশীল ধরা হবে। আশা করি বিষয়টা বুঝেছ। এখন আমরা কথা বলবো বিভিন্ন প্রকার গতি নিয়ে। কি নিয়ে কথা বলবো? বিভিন্ন প্রকার গতি নিয়ে। গতির বিভিন্ন প্রকার আছে। তো দেখো, আমরা প্রথমে লিখে রেখেছি যে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। সরল রৈখিক গতিটা কি? সরল রৈখিক গতি মানে, সরল রেখা তো চেনো নাকি? সরল রেখা মানে কি? একটা সোজা রেখা। সরল রেখা মানে কি? সোজা রেখা। তাহলে এরকম সরল রেখা বরাবর কোনো কিছুর গতিকে বলা হবে সরল রৈখিক গতি। গতিটা হবে কি? সরল রেখা বরাবর। মনে করো এটা একটা টানা তার, এটা খুঁটির সাথে বাঁধা আছে, হ্যাঁ। এখন এখানে যদি একটা পিঁপড়া ছেড়ে দেওয়া হয়, পিঁপড়া, হ্যাঁ, পিঁপড়া যদি ছেড়ে দেওয়া হয় এভাবে চলতে থাকবে, তাই না? তাহলে এই পিঁপড়া যে একটা সরল রেখা বরাবর গেল, তাহলে এই পিঁপড়ার গতিটা কি? এটা সরল রৈখিক গতি। তারপরে তুমি ট্রেনের কথা ভাবতে পারো। ট্রেনটা একটা সরল রেখা বরাবর চলে, মনে করো এতটুকু একদম সরল রেখা বরাবর আছে। ট্রেনের দুইটা পাত, তো এইটা মনে করো এটা একটা সরল রেখা। এই সরল রেখা বরাবরই তো, একটা রেখা বরাবরই তো যাচ্ছে একটা ট্রেন, তাই না? খুবই কম আমরা দূরত্ব বিবেচনা করছি, কারণ অনেক সময় ওই যে আঁকা বাঁকাও হতে পারে ট্রেনের পথ, বাট আমরা কম দূরত্বটা হিসাব করছি। তাহলে এই দূরত্বের ক্ষেত্রে এই যে ট্রেনের গতি, এটা কি হবে? সরলরৈখিক গতি হবে। ঠিক আছে, তাহলে এটা হলো সরলরৈখিক গতি। আমরা এখন কথা বলবো ঘূর্ণন গতিটা নিয়ে। ঘূর্ণন গতিটা কি? ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি। ঘূর্ণন কথাটা শুনেই তুমি বুঝতে পারছো এটা ঘোরার সাথে সম্পর্কিত, তাই না? যেমন ফ্যান ঘোরে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে, ঘোরার সাথে সম্পর্কিত এক কথায়, তাই না? তাহলে এর সংজ্ঞাটা প্রথমে আমরা লিখি যে আহ, কেন্দ্রের কেন্দ্র কেন্দ্র থেকে কোনো কিছুর সকল কণা, কোনো কিছুর সকল কণা সমান দূরত্ব বজায় রেখে, সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকার গতিকে, ঘুরতে থাকার গতিকে ঘূর্ণন গতি বলা হবে। ঘূর্ণন গতি বলে।
তাহলে দেখো এখানে কয়েকটা বিষয় তোমার লক্ষ্য রাখতে হবে। কেন্দ্র থেকে, হ্যাঁ, কেন্দ্র থেকে সকল কণার সকল কণার সকল কণার সমান দূরত্ব বজায় রাখা। ঠিক আছে, সমান সমান দূরত্ব বজায় রাখতে হবে। তাহলে একটা ফ্যানের কথাই ভাবো, এটা একটা মনে করো ফ্যান, এটা মনে করো একটা ফ্যান। ফ্যানের এইগুলো হলো পাখা। তো ফ্যানের পাখা কিন্তু অসংখ্য বিন্দু দিয়ে গঠিত। বিন্দু মানে কণা দিয়ে গঠিত, অসংখ্য কণা দিয়ে গঠিত, কোটি কোটি কণা দিয়ে গঠিত। একটা এই যে একটা মার্কার দেখতে পাচ্ছ, এই মার্কার কে তুমি যদি ভাঙো তাহলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখতে পাবা। ঠিক আছে, তেমনি ভাবে এই পাখাকেও তুমি যদি ভাঙো অসংখ্য কণা দেখতে পাবা। তাহলে বলা হচ্ছে কি সকল কণা, তাই না? তাহলে আমরা পাখার কয়েকটা কণা বিবেচনা করি। এখানে একটা কণা, 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 অসংখ্য কণা আছে, বাট আমরা এই কয়েকটা ধরে নিচ্ছি। আর এর কেন্দ্র হচ্ছে এটা, তাই না? এই যে কেন্দ্র থেকে কোনো কিছুর কোনো কিছুর সকল কণা, সকল কণা তো হিসাব করা যাচ্ছে না, সম্ভব না, আমরা কয়েকটা কণা বিবেচনা করে নিলাম। এখন দেখো সমান দূরত্ব বজায় রাখবে বারবার বারবার। ধরো এই কেন্দ্র থেকে এই কণার একটা দূরত্ব আছে, এই কেন্দ্র থেকে এই কণার একটা দূরত্ব আছে, 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 একটা নির্দিষ্ট দূরত্ব আছে না এই কেন্দ্র থেকে, এটা ধরে কেন্দ্র হয়। এখান থেকে এর একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এখান থেকে এর একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এখান থেকে এর একটা নির্দিষ্ট দূরত্ব আছে। এবং এ যখন ঘুরবে এই কণাটা, আমরা যখন ফ্যানটা ঘোরাবো তখন দেখবো যে এই কণা যদি হিসাব করি তাহলে এইভাবে ঘুরতে থাকবে, এটা ওইভাবে ঘুরতে থাকবে, এটা ওইভাবে ঘুরতে থাকবে, এটা ওইভাবে ঘুরতে থাকবে, তাই তো? আচ্ছা একটা জিনিস বলো তো আমার, এই যে আমরা যেই বিন্দুটা কল্পনা করলাম এ না কেন্দ্র থেকে বারবার এইভাবেই ঘুরতে থাকবে? এইভাবেই না, এই একই পথেই না বারবার ঘুরতে থাকবে? তাহলে সেটা একই দূরত্ব বজায় রেখে ঘুরছে। আবার এই কণার ক্ষেত্রে যদি হিসাব করো তাহলে এই কণাও নাও না, এখান থেকে একই দূরত্ব বজায় রেখে বারবার ঘুরছে, কেন্দ্র থেকে একই দূরত্ব বজায় রেখে ঘুরছে, এই কণাটাও একই, এই কণাটাও একই ঘুরছে। তাহলে দেখো তো কেন্দ্র থেকে কোনো কিছুর সকল কণা সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকছে, তাহলে এই গতিকে বলা হবে ঘূর্ণন গতি। ক্লিয়ার? আবার দেখো মনে করে একটা ঘড়ি, হ্যাঁ, এটা হচ্ছে ঘড়ির মিনিটের কাঁটা, এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, এই সরি এটা হলো ঘন্টার কাঁটা, এটা হলো মিনিটের কাঁটা, এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। হ্যাঁ, এখন দেখো তুমি এই যে ঘড়িটা, এই ঘড়িটার এই কাঁটার কথাই চিন্তা করো, এখানে ধরো এটার কেন্দ্র, তাই না? এইটা ধরো এর কেন্দ্র, আর এটা হলো কেন্দ্র থেকে আমি একটা দূরত্ব, একটা কণা ধরলাম, একটা কণা, একটা কণা, এই কয়েকটা কণা ধরলাম। তো এই যে সেকেন্ডের কাঁটা না এইভাবে ঘুরতে থাকে, এইভাবে তো ঘুরতে থাকবে। আমি যদি এই কণার কথা কল্পনা করি এটা এইভাবে ঘুরতে থাকবে, এই কণার কথা কল্পনা করি এটা এইভাবে ঘুরতে থাকবে বারবার। তাহলে কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে প্রত্যেকটা কণা, এখান থেকে এই কণা বারবার একই দূরত্ব, এখান থেকে এই কণা বারবার একই দূরত্ব, এখান থেকে এই কণা, এখান থেকে এই কণা বারবার এই একই দূরত্ব বজায় রেখে ঘুরতেই থাকবে। তাহলে সকল কণা কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে ঘুরছে কিনা? অবশ্যই ঘুরছে। সেই জন্য এই ঘড়ির কাঁটার গতিটাও হবে হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। একইভাবে আমরা যদি এটা মনে করো সূর্য, সূর্যকে কেন্দ্র করে কি ঘুরছে? পৃথিবী ঘুরছে। এটা মনে করো পৃথিবী, পৃথিবী, হ্যাঁ। দেখো তো এও কি সমান দূরত্ব বজায় রেখে, ধরো এই কণা, এই পৃথিবীর এই যে কণাটা, এই পৃথিবীর এই যে কণাটা, হ্যাঁ, এখানে আমি যদি পৃথিবীর একটা কণা ধরি তাহলে এ কি এখান থেকে সমান দূরত্ব বজায় রেখে বারবার ঘুরছে না? সমান দূরত্ব বজায় রেখে কি ঘুরছে না এই পৃথিবীটা এই সূর্যকে কেন্দ্র করে? অবশ্যই সমান দূরত্ব বজায় রেখেই ঘুরছে। তাহলে এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর গতিটাও কি হবে? ঘূর্ণন গতি হবে। এক কথায় ঘুরলেই সেটা ঘূর্ণন গতি হবে। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা কথা বলবো চলন গতি নিয়ে। চলন গতি, চলন।
চলন গতি। চলন গতিটা কি? চলন গতি হচ্ছে কোনো কিছুর সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করার গতি। কোনো কিছুর সকল কণার সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করার গতি। এটা কেমন? মনে করো একটা বস্তু, এই বস্তুটাকে, এটা হলো আনুভূমিক একটা তল, এই তলে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে। ওকে, এখন আমরা জানি যে এই বস্তুটা কি অসংখ্য কণা দিয়ে গঠিত, অসংখ্য কণা দিয়ে এই বস্তুটা গঠিত, এটা আমরা জানি, তাই না? অসংখ্য কণা এবার এভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে এই বস্তু কণাটা গঠিত হয়েছে। তার মানে এখানেও একটা কণা আছে, এখানেও একটা কণা আছে, তাই না? দুইটা কণা আছে, অবশ্যই তো আছে। এখন লক্ষ্য করো, আমি যখন এই মাথা থেকে টান দেব, তখন এই মাথাটা এদিকে একটু সরে আসবে, একই সাথে এই মাথাটা না সরে আসবে এদিকে এভাবে। এ যদি এদিকে এল পরিমাণ সরে, এও এদিকে এল পরিমাণ সরে যাবে এদিকে। এই মাথা যদি এল পরিমাণ সরে, এই মাথাও না এল পরিমাণ সরবে। এ যদি 1 সেকেন্ডে সরে, এও সরবে 1 সেকেন্ডে। তাহলে এর দুইটা কণা, আমরা দুইটা কণা যদি বিবেচনা করি, তাহলে দেখছি যে এই কণাও 1 সেকেন্ডে এল পরিমাণ গেছে, এই কণাও ঠিক একই সময়ে এল পরিমাণ গেছে। তাহলে এর প্রত্যেকটা কণাই না ওই একই কাজ করছে, প্রত্যেকটা কণাই না একই কাজ করছে। এখন ধরো এমন তো হয় না যে এই মাথা একটুখান আমি টানছি যখন, তখন এই মাথা আগে যাচ্ছে, এই মাথা পরে যাচ্ছে, এরকম তো হয় না। হয় কি, ধরো একটা বস্তুকে আমি টানছি এইভাবে, মাটিতে এভাবে টানছে দিকে, এই মাথা আগে চলে গেল আর এই মাথা একটু পরে যাবে, এরকম হয় নাকি? এই মাথা যাওয়ার সাথে সাথে এই মাথাও যায়, এই মাথাও যাওয়ার সাথে সাথে এই মাথাও একইভাবে চলে যায়, একই সময়ে চলে যায়। ঠিক একইভাবে আমি যদি এখানে একটা কণা বিবেচনা করি আর এর সাপেক্ষে হিসাব করি, তাহলে এই কণা যদি এতটুকু যায়, এই কণা এতটুকু চলে যাবে। আবার এর সাপেক্ষে আমি এখানে একটা কণা ধরি, তাহলে এই কণা যদি এতটুকু যায়, এই কণা এতটুকু যাবে। আবার এর সাপেক্ষে আর একটা যদি কণা বিবেচনা করি, তাহলে এই কণা যদি এতটুকু যায়, এই কণা এতটুকু যাবে। তাহলে লক্ষ্য করো, একটা টানার ফলে তুমি এইটা ধরে শুধু টানছো, এই রশিটা ধরে টানছো, এই কণা, এই কণা, এই কণা, এই কণাও না চলে যাচ্ছে একই সাথে, এবং একই দূরত্ব। তুমি এই কণাকে যতটুকু সরাবা, এই কণাও ঠিক ততটুকু যাবে, এই কণাও ঠিক ততটুকু যাবে, এই কণাও ঠিক ততটুকু যাবে, এই কণাও ঠিক ততটুকু যাবে। প্রত্যেকটা কণাই সমান দূরত্ব যাবে। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের চলন গতি, সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। প্লেনের গতিও কিন্তু চলন গতি, কারণ প্লেনের ওই যে সকল কণা যখন আকাশে উঠতে থাকে, তখন সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আবার তুমি যদি প্রাইভেটের কথা চিন্তা করো, প্রাইভেট কার, এখন ওই কারে ওই কারে কিন্তু যদি তুমি চাকার গতি তো ঘূর্ণন গতি, তাই না? চাকা যেহেতু ঘুরছে, তাহলে চাকার গতি তো ঘূর্ণন গতি। চাকা যদি বিবেচনায় না আনো, ওই যে বডিটার যে গতি, সেটা কিন্তু আবার চলন গতি, কারণ ওর সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। ধরো ওই এটা মনে করে সেই গাড়ির বডিটা, হ্যাঁ? এখন দেখো, এখানে একটা কণা বিবেচনা করেছো আর এখানে একটা কণা তুমি বিবেচনা করেছো, এখানে একটা কণা, এখানে আরেকটা কণা, এখানে আরেকটা কণা, এখানে আরেকটা কণা, এখানে আরেকটা কণা। এবার একটু লক্ষ্য করো, তুমি এইটাকে ধরে এদিকে একটু চলে গেছে, এই কণাটা এদিকে একটু চলে গেছে, সাথে সাথে এই কণাও না এদিকে যাবে, এই কণাও যাবে, এই কণাও যাবে, এই কণাও একটু এগিয়ে যাবে, এই কণা একটু এগিয়ে যাবে, এই কণা একটু এগিয়ে যাবে। তখন বিষয়টা কেমন হবে? তখন বিষয়টা ঠিক এমন হবে না? একটু লক্ষ্য করো। এমন হবে না? এই যে এখান থেকে এই মাথাটা এদিকে একটু সরে গিয়েছে, এই মাথা দিকে তুমি যখন টান দিয়েছো, তখন এই মাথা এখানে গেছে, তাহলে এই মাথাও তো এই জায়গায় যাবে।
যাবে কিনা। তো এই মাথা যদি এখানে যায়, এই মাথাগুলো থাকবে, এই মাথাও এদিকে সরে যাবে। তখন এই মাথার এই যে এর যে কণাটা সেখানে অবস্থান করবে, এই কণাটা এখানে অবস্থান করবে, এই কণাটা এখানে অবস্থান করবে, এই কণাটা এখানে অবস্থান করবে, এই কণাটা এভাবে একটু সরে সরে অবস্থান করবে। এইটা ছিল এখানে, এখানে চলে যাবে। এটা ছিল এখানে, এখানে চলে যাবে। এটা ছিল এখানে, এখানে চলে আসবে। এটা ছিল এখানে, এখানে চলে যাবে। শুধু একটা টান দেওয়ার কারণে, কিন্তু এইটা টান দেওয়ার কারণে বা একটা কণা সরার কারণে প্রত্যেকটা কণায় সরে গেছে, প্রত্যেকটা কণায় সরে গেছে। সেই জন্য এই যে আমরা যদি একটা প্রাইভেট কারের কথা ভাবি, তাহলে তার চাকা যদি বিবেচনায় না আনি, তাহলে তার গতিটা হবে একটা চলন গতি। এখন আমরা পর্যায়বৃত্ত গতি নিয়ে কথা বলবো এবং সরল স্পন্দন গতিটা নিয়ে কথা বলবো। পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। পর্যায়বৃত্ত, পর্যায়বৃত্ত কথাটা অর্থ কি? পর্যায়বৃত্ত মানে হচ্ছে একই ঘটনা বারবার পুনরাবৃত্তি হওয়া। একই ঘটনা যদি বারবার পুনরাবৃত্ত হয়, তাহলে তাকে আমরা বলি পর্যায়বৃত্ত, তাই না? যেমন দিনের পরে রাত আসে, আবার রাতের পরে দিন আসে, আবার দিনের পরে রাত আসে। এ দেখো, দিনের পরে রাত, রাতের পরে দিন, আবার দিনের পরে রাত, এভাবে চলছে, এভাবে আসতে আছে, এভাবে পর্যায়ক্রমে এই ঘটনা ঘটতে আছে। তাহলে এটা কি একটা পর্যায়বৃত্ত ঘটনা, তাই তো? ঠিক একইভাবে এই গতির ক্ষেত্রেও পর্যায়বৃত্ত গতি আছে। পর্যায়বৃত্ত গতিটা কেমন? পর্যায়বৃত্ত গতিটা কেমন? পর্যায়বৃত্তের গতিটার সংজ্ঞা হচ্ছে কোনো কিছুর কোনো একটা বিন্দুকে বারবার অতিক্রম করার গতি। কোনো কিছুর কোনো একটা বিন্দুকে বারবার অতিক্রম করার গতি, সেটাই হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। এখন আমরা একটু আগে দেখে আসলাম যে ফ্যানের পাখার গতি, তাই না? একটু লক্ষ্য করো, এটা হলো ফ্যানের পাখা। এখন তুমি যদি লক্ষ্য করো, তাহলে তুমি এখানে ধরো কোনো একটা বিন্দুকে তুমি এভাবে ফিক্সড করে রেখেছো, কোন একটা বিন্দুকে, তাহলে এই পাখাটা এই বিন্দুকে কি বারবার এইভাবে অতিক্রম করবে না? এই বিন্দুকে বারবার ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, পাখার এই পাখাটা এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে এসে আবার এই জায়গায় আসলো, এসে আবার অতিক্রম করে আবার এভাবে চলে যাবে, আবার। তাহলে বারবার এই বিন্দুকে অতিক্রম করছে কিনা একই দিক থেকে, এই বিন্দুটাকে বারবার একই দিক থেকে অতিক্রম করছে, এভাবে ঘুরতে আসে এই বিন্দুটাকে কেন্দ্র করে। তাহলে এই ফ্যানের পাখার গতিটা কি হবে? একটা পর্যায়বৃত্ত গতি হবে। আবার ধরো ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা মনে করো এখানে এক লেখা আছে, একটা বাজে, তো এই ঘড়ির এটা হলো সেকেন্ডের কাঁটা, তো সেকেন্ডের কাঁটা একটা নির্দিষ্ট সময় পর পর না এখানে আসবে, বারবার এই জায়গায় আসবে, ঘুরবে ঘুরতে ঘুরতে এখানে আসবে, ঘুরবে ঘুরতে ঘুরতে আবার এখানে আসবে, ঘুরবে ঘুরতে ঘুরতে আবার এখানে আসবে। তাহলে এই একটা বিন্দুতে বারবার আসছে কিনা, আসছে, এবং বারবার এই বিন্দুকে অতিক্রম করছে কিনা? অবশ্যই করছে। তাহলে একই ঘটনার এই ঘড়ির কাঁটার ক্ষেত্রেও হচ্ছে কিনা, অর্থাৎ একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কিনা, বারবার এককে অতিক্রম করছে কিনা? অবশ্যই করছে। তার মানে এই ঘড়ির কাঁটার গতিটাও কি হবে? একটা ঘড়ির কাঁটার গতিটাও হবে একটা পর্যায়বৃত্ত গতি। তারপরে মনে করো একটা দোলনা, ঠিক আছে, এটা কি একটা দোলনা। তো এই দোলনার একটু লক্ষ্য করো, এই দোলনার এখানে একটা তুমি বিন্দু কল্পনা করে নাও, বা এখানে নাও বা এখানে নাও, যেখানেই নাও, যখন দোল দেওয়া হয় একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, তো এই বিন্দু অথবা এই বিন্দু অথবা এই বিন্দুকে যখন এদিকে ঘুরবে আবার এদিকে আসবে, এই বিন্দু থেকে অতিক্রম করছে। আবার দেখো, এদিকে যাচ্ছে, এদিকে আসছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এই বিন্দু অতিক্রম করছে বারবার, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এই বিন্দুকেও বারবার অতিক্রম করছে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করছে কিনা? অবশ্যই করছে।
তো একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করলে সেটা কি গতি হবে? পর্যায়বৃত্ত গতি হবে। আবার মনে করো এখানে একটা স্প্রিং ঝুলানো আছে এইভাবে, এখানে যে কোনো একটা ভর ঝুলিয়ে দিয়েছে, দেওয়ার পরে যখন একে এভাবে একটু টেনে ছেড়ে দিবা তখন কি হবে? যাবে, আসবে, যাবে, আসবে, যাবে, আসবে। তুমি এখানে একটা নির্দিষ্ট বিন্দু কল্পনা করে নাও, তাহলে এই বিন্দুকে এই স্প্রিংটা বারবার উপর থেকে একবার উপরের দিকে যাচ্ছে, একবার নিচের দিকে, উপর দিকে যাচ্ছে, নিচের দিকে, তাহলে এই বিন্দুকে না বারবার অতিক্রম করছে। তো এভাবে যদি বারবার অতিক্রম করে কোন একটা বিন্দুকে, তাহলে তার গতিটা কিন্তু পর্যায়বৃত্ত গতি হবে। এক কথায় মনে রাখবা, কোনো কিছুর কোনো একটা বিন্দুকে বারবার অতিক্রম করার গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এই দেখো, আবার যদি তুমি সূর্য আর পৃথিবীর কথা ভাবো, এই হলো সূর্য আর এখানে তাকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী, তাই না? তাহলে লক্ষ্য করো তো, এখান থেকে এই যে পৃথিবীটা, এই পৃথিবী যখন ঘোরে তখন এই বিন্দুকে আমরা যদি এখানে একটা বিন্দু ধরি, তাহলে এই বিন্দুকে বারবার বারবার অতিক্রম করে কিনা? বারবার বারবার অতিক্রম করে কিনা? অবশ্যই অতিক্রম করে। এভাবে যদি বারবার অতিক্রম করতে থাকে কোনো একটা বিন্দুকে, আমরা এখানে একটা বিন্দু ধরেছিলাম, সেই বিন্দুকে দেখতে পাচ্ছি বারবার অতিক্রম করছে, তার মানে এই সূর্যকে কেন্দ্র করে এই পৃথিবীর যে গতি, সেটা কি গতি? সেটা একটা পর্যায়বৃত্ত গতি। আশা করি বিষয়টা বুঝেছো যে পর্যায়বৃত্ত গতি কি। আর ঘূর্ণন গতি তো বুঝতেই পারছো, ঘূর্ণন গতি মানে ঘোরার সাথে সম্পর্কিত থাকবে। এটা কিন্তু আবার ঘূর্ণন গতি না, কারণ এই ঘোরার সাথে সম্পর্কিত। বলো, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ঘোরার সাথে সম্পর্কিত না। এটা কি ঘোরার সাথে সম্পর্কিত? ঘুরলে তো এভাবে বৃত্তাকার পথে যেত, বৃত্তাকার পথে যাচ্ছে না, এই দুটো কিন্তু ঘূর্ণন গতি হবে না। বাট এরা আবার ঘূর্ণন গতিও কিন্তু সাথে, এরা পর্যায়বৃত্ত প্লাস ঘূর্ণন দুটোটাই। এখন আমরা দেখবো যে সরল স্পন্দন গতিটা কি। সরল স্পন্দন গতি বা দোলন গতি। দোলন গতি, দোলন গতি, দোলন কাল কি? বলো, দোলন কাল কি জানো? দোলন কাল হচ্ছে মনে করো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে তার সমস্ত পথ ঘুরে আবার ওই জায়গায় আসতে যে সময়টা লাগবে, যেখান থেকে যাত্রা শুরু করলো ওই জায়গা থেকে যেখান থেকে যাত্রা শুরু করেছে ওই জায়গা থেকে পুরো বৃত্তাকার পথ ঘুরে আবার ওই জায়গায় আসতে যে সময়টা লাগবে, সেটা হলো পর্যায়কাল টি। সেটাই কি? পর্যায়কাল টি। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়, সেজন্য টি লেখা হয় যে পর্যায়কাল সমান টি। ঠিক আছে? তাহলে এই পর্যায়কাল টি হচ্ছে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময়টা লাগে। পূর্ণ দোলন মানে একটা বৃত্তাকার পথে যে বিন্দু থেকে যাত্রা শুরু করলো ওই বিন্দুতে পৌঁছাতে। এখন লক্ষ্য করো, আমরা যদি একটা দোলনার গতির ক্ষেত্রে ভাবি, দেখো দোলনা, দোলনা কি হয় বলতো? আমরা যদি এদিকে দোলতে ছেড়ে দিই তাহলে ও এদিকে যায় এভাবে, তাই তো, যে আবার এইদিকে ফিরে আসে। তাহলে এই যেয়ে এখানে গিয়ে আবার ওই জায়গায় ফেরত আসলো, যেখানে গেল ওইখানেই ফেরত আসলো। তাহলে এটা কি একটা পর্যায়কাল না? একটা পূর্ণ পর্যায়কাল বা পর্যায়কাল যাই বলো, পর্যায়কাল। এখন দেখো, এই পর্যায়কালের অর্ধেক সময় একদিকে ব্যয় করছে, যে কোনো একদিকে করছে কিনা? পর্যায়কালের অর্ধেক দেখো এদিকে ব্যয় করছে, বাকি অর্ধেক ব্যয় করছে দেখো এদিকে। এটা যদি একটা পূর্ণ পর্যায়কাল হয়, এখান থেকে তা এইটুকু অর্ধেক, এখান থেকে এইটুকু অর্ধেক, আর এখান থেকে এইটুকু অর্ধেক, দুইটা অর্ধেক অর্ধেক। তাহলে অর্ধেক সময় ব্যয় করছে এদিকে অর্ধেক সময় ব্যয় করছে এদিকে। তাহলে এরকম যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে ব্যয় করে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ব্যয় করে, দেখো একদিক মানে পর্যায়কালের অর্ধেক এইদিকে ব্যয় করছে আর অর্ধেক ব্যয় করছে তার বিপরীত দিকে। তাহলে এরকম যদি পর্যায়কালের অর্ধেক একদিকে ব্যয় করে আর বাকি অর্ধেক আরেক দিকে ব্যয় করে, তাহলে তার গতিকে বলা হবে দোলন গতি। ওই স্প্রিং এর ক্ষেত্রে আসো, দেখো স্প্রিং, মনে করো এটা একটা স্প্রিং ঝোলানো আছে, এখানে একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে এর সাথে বেঁধে। এখন দেখো একে যখন দোল দেওয়া হবে তখন যাবে, আসবে, যাবে, আসবে, যাবে, আসবে, যাবে, আসবে, এভাবে। আমরা যদি এখানে একটা বিন্দু কল্পনা করি তাহলে দেখো তো, পর্যায়কালের অর্ধেক যাচ্ছে এদিকে
আর পর্যায়কালের বাকি অর্ধেক আছে এদিকে। এই টোটালটা এই যাবে আসবে, একবার যাবে এই জায়গায় যাবে, এই জায়গায় যাবে, যে আবার ওই জায়গায় আসবে, আসতে যে সময়টা লাগবে সেটা একটা পর্যায়কাল। সেই পর্যায়কালের অর্ধেক আমরা যদি এখানে কেটে দিই তাহলে এটা হলো পর্যায়কালের অর্ধেক, আর এখান থেকে এটা হলো পর্যায়কালের অর্ধেক। তাহলে পর্যায়কালের অর্ধেক সেদিকে যাচ্ছে, আর বাকি অর্ধেক কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। তাহলে এটাও কি হবে? একটা সরল স্পন্দন গতি হবে বা দোলন গতি হবে। দোলন গতির শর্ত হচ্ছে কি, পর্যায়কালের অর্ধেক যাবে একদিকে আর বাকি অর্ধেক যাবে আরেক দিকে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে সকল সকল স্পন্দনই পর্যায়বৃত্ত। স্পন্দন গতি পর্যায়বৃত্ত, কিন্তু সকল পর্যায়বৃত্ত স্পন্দন গতি নয়। সকল পর্যায়বৃত্ত কি নয়? স্পন্দন গতি নয়। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে আমরা পর্যায়বৃত্ত বলতে কি বুঝি? পর্যায়বৃত্ত বলতে বুঝি যে কোনো একটা বিন্দুকে বারবার অতিক্রম করলেই সেটা পর্যায়বৃত্ত হবে। তা এই তুমি এই স্পন্দন গতির ক্ষেত্রে আছে দেখো, এই একটা বিন্দুকে বারবার অতিক্রম করছে কিনা, এভাবে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, তাহলে এই যে বিন্দুকে বারবার অতিক্রম করছে না? আবার এখানে আসো, এখানে যদি তুমি একটা বিন্দু ধরো, এই বিন্দুকে একবার এদিক থেকে অতিক্রম করছে, একবার এদিক থেকে, এদিক থেকে বারবার শুধু এই বিন্দুকে অতিক্রম করতে আছে। তাহলে এটা তো পর্যায়বৃত্ত গতি বটেই। পর্যায়বৃত্ত গতি তো বটেই। সাথে আবার এইগুলো না সরল স্পন্দন গতি আমরা দেখলাম, এই যে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় আরেকদিকে, একদিকে অপরদিকে। তাহলে এইগুলো স্পন্দন প্লাস পর্যায়বৃত্ত দুইটাই। বাট এইগুলো দেখো তো, এইটা 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 এইটা, এগুলো কি তোমার পর্যায়বৃত্ত? ঠিক আছে, বাট স্পন্দনের শর্ত মানে এটা দেখো তো, দেখো এর দিক কোন দিকে বলো? এর দিক সর্বদা এদিক থেকে, সর্বদা এদিক থেকে। এমন না যে অর্ধেক এদিকে যাচ্ছে আর বাকি অর্ধেক তো বিপরীত দিকে যাওয়ার কথা, যদি সরল স্পন্দন হওয়ার কথা, তার মানে এদিকে যাবে, এদিকে যায়, এরকম হয়? অর্ধেক এদিকে আবার অর্ধেক এদিকে, এরকম যায় নাকি একই দিকে যায়? একই দিকে যায়। তাহলে এর গতি তো আর সরল স্পন্দন হচ্ছে না, বাট পর্যায়বৃত্ত হচ্ছে। বুঝছো? তাহলে দেখেন কি হলো, যে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত, কিন্তু সকল পর্যায়বৃত্ত স্পন্দন হবে না। এখন আমরা কথা বলবো রাশি নিয়ে। রাশি রাশি রাশিটা কি? রাশিটা হলো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হলো রাশি। রাশি কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। যেমন একটা মার্কার, এই মার্কারের একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য পরিমাপ করা যায়। এই মার্কারের একটা ব্যাস আছে, পরিমাপ করা যায়। এই মার্কারের একটা ওজন আছে, পরিমাপ করা যায়, তাই না? তারপরে যদি আমি এই বডির উপরে একটা চাপ দিই, কত প্যাসকেল চাপ দিছি সেটা পরিমাপ করা যায়। তারপর এই এখানে যদি আমি একটা বল প্রয়োগ করি, একটা বল প্রয়োগ করে আমি খুঁজছি এটাকে, তাই না? এই কত বল প্রয়োগ করে আমি খুলছি, এই বল পরিমাপ করা যায়। তাহলে যেগুলো পরিমাপ করা যায় সেগুলো সবই হচ্ছে রাশি। এখন আমাদের মূলত রাশির প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। রাশি হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার এবং ভেক্টর রাশি মূলত আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? স্কেলার কোনটা, মানে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির যে উদাহরণ, সেই উদাহরণগুলো আসে পরীক্ষায়। তো দেখো, এই রাশি হচ্ছে দুই প্রকার, একটা কি, একটা হলো স্কেলার রাশি, আর একটা কি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি, রাশি। স্কেলার রাশি মানে হচ্ছে যে রাশি প্রকাশ করতে শুধুমাত্র মান দরকার, যে রাশি প্রকাশ করতে শুধুমাত্র মান দরকার সেটা স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে মান প্লাস দিক দরকার,
মান প্লাস দিক দরকার, সেটা হবে ভেক্টর রাশি। এখন কাদের মান দরকার হয়, কাদের হয় না? যদি কোনো কিছুর ভর তুমি হিসাব করো, ভর 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 যদি হিসাব করো, ভর কিন্তু তুমি পৃথিবীর যেখানেই যাও ভর পরিবর্তনযোগ্য না, ভর একই থাকবে। তুমি এখান থেকে চাঁদে যাও, বা এখান থেকে 100 মিটার উপরে ওঠো, বা এখান থেকে 1000 মিটার উপরে ওঠো, বা এখান থেকে 10,000 কিলোমিটার উপরে ওঠো, তাও ভরের চেঞ্জ হবে না। তাহলে ভরের মানে দিকের উপর নির্ভর করছে না। আমি যদি উপরের দিকে উঠি, উপরের দিক দিক বোঝাচ্ছে, কিন্তু এটা উপরের দিকে, তাই না? তাও কিন্তু চেঞ্জ হচ্ছে না, দিকের উপর ডিপেন্ড করছে না। বাট ওজনের কথা কল্পনা করো তো, ওজন 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 ওজনটা দেখো তো, অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে না? আমরা ওজন ডাব্লিউ ইজিক্যাল টু কি জানি, এম জি জানি, তার মানে জি এর উপর ডিপেন্ড করে। আর আমরা জানি জি এর মান এরকম দিকের উপর অবশ্যই ডিপেন্ড করে। যখন নিচ থেকে উপরের দিকে যাওয়া হয় তখন অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। তাহলে যেহেতু উপরের দিকে যাচ্ছে, অভিকর্ষ ত্বরণও কমছে, তাহলে অভিকর্ষ ত্বরণ যদি দিকের উপর ডিপেন্ড করে, তাহলে ওজনও দিকের উপর ডিপেন্ড করে। অভিকর্ষ ত্বরণের মান দিক পরিবর্তনের সাথে সাথে, উচ্চতা পরিবর্তন মানে কি দিক পরিবর্তন, দিক পরিবর্তনের সাথে সাথে যখন অভিকর্ষ ত্বরণের মানটা চেঞ্জ হচ্ছে, তখন অবশ্যই ডাব্লিউর মানটাও চেঞ্জ হবে, ওজনটা চেঞ্জ হবে। ক্লিয়ার? তারপরে দৈর্ঘ্যের কথা ভাবো, দৈর্ঘ্য 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 এই দৈর্ঘ্য তুমি দেখো তো, তুমি যেদিকেই রাখো, ধরো পূর্ব থেকে পশ্চিম দিকে রাখলে যে দৈর্ঘ্য পাবা, যদি তুমি উত্তর থেকে দক্ষিণ দিকে রাখো সেই একই দৈর্ঘ্য পাবা নাকি আলাদা দৈর্ঘ্য পাবা? এই মার্কারটার একই দৈর্ঘ্য পাবা না? তাহলে একই দিকের উপর ডিপেন্ড করছে, এই দৈর্ঘ্যটা ডিপেন্ড করছে না। এখন যদি বেগের কথায় আসো, বেগ, সাপোজ বেগ ধরো, বেগ বেগ একটু লক্ষ্য করো, এদিকে কোনো কিছুর বেগ মনে করো 5 কিলোমিটার/আওয়ার, এদিকে বাতাসের বেগ হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার। ওকে, এখন লক্ষ্য করো, এটা কি ছিল? বাতাসের বেগ। আর এদিকে কোনো কিছু মনে করো টি, টি এর বেগ। লক্ষ্য করো, তাহলে এদিকে টি এর বেগ, আবার এদিকে বাতাসের বেগ। তার মানে এর চলনে এই বাতাসের বেগ হেল্প করবে না বাধা দিবে? বাধা দিবে। তাহলে এর বেগটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। আবার বাতাসের বেগ এইদিকে 2 কিলোমিটার। ওকে, তাহলে কি হবে? 2 কিলোমিটার/আওয়ার বাতাসের বেগ এদিকে, তাহলে কি হবে? এর গতিকে বাধা দিবে না? এর গতিকে বাধা দিবে কিনা? এর গতিকে যদি বাধা দেয় তাহলে বেগটা কি হ্রাস পাবে? এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। যখন বাতাসের বিপরীত দিকে চলবা, বেশি জোরে ছুটতে পারবা নাকি কম জোরে ছুটতে পারবা? কম জোরে ছুটতে পারবা। আর যদি বাতাসের দিকে যাও, বাতাস তোমার ঠেলে নিয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে বেগ আরো বৃদ্ধি পাবে। আর যে বাতাসের বিরুদ্ধে যেতে যাবা, সেই তোমার বাতাস আরো ঠেলে দিবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে তোমার বেগটা হ্রাস পেয়ে যাবে। তাহলে এই যে বেগটা দিকের উপর ডিপেন্ড করছে কিনা, অবশ্যই দিকের উপর ডিপেন্ড করছে। সেটা বেগটা কি? একটা ভেক্টর আছে। ওকে, তো এইভাবে পরীক্ষার হলে তো সব এইভাবে মাথা খাটিয়ে খাটিয়ে বের করা সম্ভব না। তো তোমরা এক কাজ করো, যে কোনো একটা মনে রাখবা, হয় স্কেলার রাশি মনে রাখবা, না এই ভেক্টর রাশি মনে রাখবা। যে কোনো একটা মনে রাখলে বাকিটা এমনি হয়ে যাবে। তুমি ধরো স্কেলার মনে রাখলে তোমার ভেক্টর হয়ে যাবে, তুমি ধরো ভেক্টর মনে রাখলে তোমার স্কেলার হয়ে যাবে। তাহলে এই আমরা স্কেলার রাশিগুলো মনে রাখবো, এবং স্কেলার রাশি মনে রাখার জন্য আমরা একটা লাইন মনে রাখবো। সেই লাইনটা যদি তুমি মনে রাখো, তাহলে তোমার এই যেগুলো ভেক্টর স্কেলার রাশি আছে সেই সবগুলোই ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত যেগুলো আছে সেইগুলো ওর ভিতরে চলে আসবে। তাহলে তুমি যদি এখন এই একটা লাইন শুধু মনে রাখতে পারো, তাহলে তোমার ইন্টার পর্যন্ত হয়ে যাচ্ছে। চলো সেই লাইনটা দেখি, খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে প্রতাভীশ আবিদ চাচা, প্রতাভীশ আবিদ চাচা ভক্ষ ঘষ কমায়। এটা কিন্তু স্কেলার রাশিগুলো এই একটা লাইনের ভিতরে চলে আসবে। প্রতাভীশ
আবির চাচা ভক্ষ ঘষ কমায়। মানে এটা তোমরা ওইভাবে মনে রাখতে পারো যে করোনা যখন আসলো, করোনার নাম কি আমরা পরিচিত যে করোনা আসলে কি একটা আজগুবি নাম, ঠিক তেমনই একটা আজগুবি নাম মনে করি এই ভক্ষ ঘোষ। তো এই ভক্ষ ঘোষের চিকিৎসক হচ্ছে প্রতাপী আবির চাচা। তো তার কাছে গেলে সে ভক্ষ ঘোষটা কমিয়ে দেবে। ঠিক আছে, এখন দেখো এই প্রতে হচ্ছে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা, ওকে। তাতে হলো তাপ, তাতে কি তাপ, আবার তাদের তাপমাত্রাও হয়, ওকে। তাপমাত্রা। ভিতে হচ্ছে বিভব, বিভব, বিভব থেকে বিভব মনে করো। তালবস্যা হচ্ছে শক্তি, তালবস্যা কি শক্তি। আতে হচ্ছে আয়তন, বিতে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, দতে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য অর্থাৎ মিটার একক যাদের থাকবে, ঠিক আছে। দৈর্ঘ্য একক কি মিটার, তাহলে মিটার একক যাদের থাকবে। তোমরা যদি এই একটা লাইন মনে রাখো, তাহলে যতগুলো স্কেলার রাশি আছে ইন্টার পর্যন্ত সেইগুলো এই এক লাইনে চলে আসছে, সেইগুলো কি হচ্ছে এই এক লাইনে চলে আসছে। তাহলে তোমরা শুধু জাস্ট একটা লাইন মনে রাখবে যে এই একটা লাইনের ভিতরে সব স্কেলার রাশি আছে, আর এইগুলো বাকি বাদে বাকি যেগুলো আছে সেগুলো হবে ভেক্টর রাশি। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।